ওয়েলকাম ফ্রেন্ডস, অ্যাসেট একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। আমি সুব্রত। শুরু করছি আজকের আলোচনা। আমরা লাস্ট দুদিনে ইন্ডিয়ান স্টক মার্কেটে বীভৎস ফল লক্ষ্য করেছি। তো এরকম পরিস্থিতিতে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? আমরা আমাদের পোর্টফোলিও কি খালি করে দিতে পারি, অর্থাৎ পোর্টফোলিওতে যেসব স্টক আছে সেখান থেকে আমরা সেল করে বেরিয়ে যেতে পারি, নাকি নতুন করে বাইং করব? তো সেই নিয়ে আমাদের আলোচনা। তো বর্তমানে আমরা যে স্টক মার্কেটে কারেকশান দেখছি, সেই কারেকশান নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেননা স্টক মার্কেট সংক্রান্ত ব্যাপারে আমরা যাকে গুরুদেব বলে মানি, ওয়ারেন বাফেট, তার একটি বিভৎস বিখ্যাত উক্তি আছে। সেটি হলো গ্রিডি, ইউ শুড গ্রিডি হোয়েন দ্য মার্কেট ইজ ফলিং অ্যান্ড ইউ শুড কশাস হোয়েন দ্য মার্কেট ইজ অন দ্য টপ। অর্থাৎ যখন মার্কেট পড়বে তখন তুমি লোভী হও, এবং যখন মার্কেট একদম উপরে থাকবে তখন তুমি সাবধানতা অবলম্বন করো। এর মূল মন্ত্রটা কি? অর্থাৎ শেয়ার মার্কেটের মূল যে মন্ত্র, যে বাই দ্য বটম সেল দ্য টপ। অর্থাৎ যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা যত কম দামে তাকে কিনতে পারবো এবং যত বেশি দামে বেচতে পারবো, সেই ডিফারেন্সটাই আমাদের লাভ। তো স্টক মার্কেটে যদি কোনো স্টক খুব দ্রুততার সাথে বা সময়ের সাথে যদি ক্রমশ বাড়তেই থাকে, তাহলে নতুন ইনভেস্টররা সুযোগ পাবে কী করে? ধরুন একটি স্টক 50 টাকায় ছিল, সেটি ক্রমশ বাড়তে বাড়তে 100 টাকায় পৌঁছেছে। তো সেক্ষেত্রে আপনি কী সিদ্ধান্ত নেবেন যে কোন মুহূর্তে আমি স্টকটিতে ইনভেস্ট করব? যখন সেটি ক্রমশ বাড়তেই থাকছে তখন, নাকি আমি চেষ্টা করব 50 থেকে যখন 100তে গিয়েছে স্টকটি আবার পুল ব্যাক নিয়ে 80 বা 70-এ আসে, তখনই তো আমি টাকা ইনভেস্ট করব? নাকি যখন 50 থেকে 100তে গেল, তারপর 110, 120 আমি তখন ইনভেস্ট করে যাব? তখন বোকামি হবে, কারণ যে কোনো মুহূর্তে প্রফিট বুকিং আসতে পারে। এবং এই প্রফিট বুকিংটাই শেয়ার মার্কেটের ক্ষেত্রে কারেকশান, পুল ব্যাক বা মার্কেট ক্র্যাশ যাই বলুন না কেন, তার সাথে ওরিয়েন্টেড। অর্থাৎ প্রতিটি কারেকশানকে বা মার্কেট ক্র্যাশকে আমরা অপরচুনিটি হিসেবে গণ্য করব। আমরা লাস্ট মার্কেট ক্র্যাশ দেখেছিলাম কোভিডের সময়, কিন্তু তার থেকেও বড় মার্কেট ক্র্যাশ আমরা দেখেছি কবে না, 2015 সালে। তো চলুন ডিটেলসে আমরা সেই বিষয়ে আলোচনা করি এবং তারপর আমরা সিদ্ধান্ত নেব এখন আমরা কি সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে আমাদের পোর্টফোলিওকে সুরক্ষিত করতে পারি। 2015-র যে মার্কেট ক্র্যাশ, সেই মার্কেট ক্র্যাশ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমরা যদি নিফটির ফিউচার স্পট দেখে থাকি এবং এই চার্টে আমরা লক্ষ্য করতে পারছি যে নিফটিতে ওই দিন প্রায় 1 মিনিটের মধ্যেই 8,300 থেকে নিফটির ফল এসেছিল প্রায় 8,000 অবধি। অর্থাৎ প্রথম 1 মিনিটে প্রায় 300 পয়েন্টের ফল নিফটিতে এসেছিল এবং সারা দিনে নিফটির ফল হয়েছিল প্রায় 6.08%, অর্থাৎ প্রায় 504 পয়েন্ট। 8,300 থেকে প্রায় 7,802, এই 7,802 এসে নিফটি দিনের শেষে ক্লোজ দিয়েছিল। অর্থাৎ এই দিনে নিফটির ফিউচার রেকর্ডেড টার্নওভার অফ 48,637 কোটি টাকা টার্নওভার নিফটিতে ওই দিন ঘটেছিল। ভাবা যায় তাহলে নিফটির এই বিভৎস ফল এই 2015-র পরে কিন্তু কোভিডের সময় একদিনে এতটা আসেনি, প্রায় 6.08% ফল ক্র্যাশ করেছিল নিফটি। তাহলে নিফটি যে এই পরিমাণ ক্র্যাশ করলো, তো কোন কোন সেক্টর বা কোন কোন স্টকে এর প্রভাব পড়েছিল? আমরা যদি নিফটি 50-র হিট ম্যাপ দেখে থাকি, তো সেখানে দেখতে পাচ্ছি যে টপ লুজার্স ফ্রম নিফটি 50 প্যাক আর বেদান্তা, গেল, টাটা স্টিল, ক্রেইন, এরা প্রায় 13%-এর মতো ক্র্যাশ হয়েছিল। নিফটির 50টি স্টকের মধ্যে প্রায় 31টিরই ক্র্যাশ ঘটেছিল কত না, প্রায় মোর দ্যান 5%। আমরা এই চার্টে দেখে নিতে এই ছকটা আমরা দেখে নিতেছি যে এখানে ভিডিএল প্রায় 14.85% ফল এসেছে, গেলের ক্ষেত্রেও তাই 14.16, টাটা স্টিলের 13.83, ক্রেইনের 13.20, পিএনবির 11.36, ওএনজিসির 10.63। অর্থাৎ আপনারা এই চার্ট থেকেই লক্ষ্য করতে পারছেন যে এখানে কোন কোন স্টকগুলি নিফটি 50-র কী পরিমাণে ক্র্যাশ হয়েছিল।
আমরা যদি সেক্টর ওয়াইজ এবার দেখি যে কোন সেক্টরে সব থেকে বেশি ফল হয়েছিল বা কোন সেক্টর এই ক্র্যাশের দিনেও তাকে মোটামুটি অন্যদের সাপেক্ষে একটি ভালো অবস্থায় ছিল। তো চলুন সেটিও আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। সেক্টর ওয়াইজ যদি দেখে থাকি, যেখানে ব্যাংক প্রায় 7.33% ফল হয়েছে, ফার্মাসিউটিক্যালে -6.79, অটোমোবাইলসে -7.26, এইভাবে দেখছি। ট্রেডিংয়ে -10.35, টেক্সটাইলে -10.74, জেমস অ্যান্ড জুয়েলারিতে -15.80, এবং সবথেকে বেশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এয়ারলাইন্স -19.26% ফল দিয়েছিল সেক্টর ওয়াইজ। তো এখানে আমি উল্লেখ করেছি যে টপ লুজার্স আর ফ্রম এয়ারলাইন্স, জেমস অ্যান্ড জুয়েলারি, হসপিটালিটি, টায়ার্স, রিয়েল এস্টেট, পেপার অ্যান্ড শিপিং সেক্টর। তাহলে এই সেক্টরগুলির মধ্যে সবথেকে বেশি ফল এসেছে এয়ারলাইন্সে -19.26, কিন্তু সবথেকে কম ফল কোনটাতে এসেছে, অর্থাৎ এই মার্কেট ক্র্যাশের দিনেও কোন সেক্টর নিজেকে অন্যদের তুলনায় ধরে রাখতে পেরেছে। তো সেক্ষেত্রে যদি আমরা বন্ধুরা দেখে থাকি, সেক্ষেত্রে ইনফরমেশান টেকনোলজি অর্থাৎ আইটি সেক্টর কিন্তু তুলনামূলকভাবে নিজেকে ধরে রাখতে পেরেছে। প্রায় এর ফল হয়েছিল -4.60, এফএমসিজিও কাছাকাছি -4.68%, এবং এর সাথে সাথে সিমেন্ট সেক্টরটিও দেখছি তার যে ফল সেটিকে বিলো 5%-এর নিচে রাখতে পেরেছে, -4.98%। তাহলে বন্ধুরা আমরা এর থেকে কি বুঝতে পারছি যে একদিনে প্রায় 6%-এর ওপর ফল এসেছে। নিফটি 50-র 50টি স্টকের মধ্যে 31টিরই ফল হয়েছে প্রায় 5%-এর নিচে, এবং বেশ কিছু স্টকেরও আবার 13%-এর ওপর ফল হয়েছে। তাহলে আমরা এর থেকে আগামী দিনে কি সিদ্ধান্ত নেব? কিন্তু বন্ধুরা, আমি আগেই বলেছি যে প্রতিটি মার্কেট ক্র্যাশকে বা কারেকশানকে আমরা অপরচুনিটি হিসেবে দেখব। আমরা তাই যদি দেখে থাকি যে হোয়াটস দ্য নেক্সট, আমরা ভবিষ্যতে কী করতে পারি, আমরা কি আমাদের পোর্টফোলিও যে স্টক সেগুলিকে সবই সেল করে দিয়ে পোর্টফোলিও জিরো করে দিয়ে দেবো? না বন্ধুরা, এই সময় প্রত্যেকেরই স্টক, ইভেন আমারও পোর্টফোলিও কিন্তু ডিগ্রেডে চলে গেছে। আমরা যদি নিফটির রিকভারি দেখি, যে 2015-র যে এই বীভৎস ফল এসেছিল, সেখানে দেখতে পাচ্ছি নিফটি এখানে এই সময় নিফটি স্পট 8000 এখানে ঘোরাফেরা করেছে, এবং তারপরে 4 বছরের মধ্যেই নিফটি কিন্তু 12,000-এ পৌঁছে গেছে। অর্থাৎ 15 থেকে 19 এই 4 বছরের মধ্যে নিফটি 8,000 থেকে 12,000-এ গিয়ে পৌঁছেছে। এবং তারপরেও আমরা যদি দেখি যে বর্তমানে নিফটি হাই বানিয়েছিল প্রায় 26,000। তাহলে 2015-তে যেখানে নিফটি 8,000 ছিল, সেখানে 2025-এ এসে দেখতে পাচ্ছি আমরা নিফটি হাই বানিয়েছে 26,000। তাহলে ওভার দ্য পিরিয়ড, লং টার্মে, লং রানে নিফটি কখনোই কিন্তু নেগেটিভ রিটার্ন শো করে না বন্ধুরা। তাই আমাদের প্রতিটি মার্কেট কারেকশানকে আমাদের অপরচুনিটি হিসেবে আমরা গণ্য করব। আপনারা এই চার্টের এইখানটি লক্ষ্য করুন, 2019-এ যেখানে নিফটি 12,000 এই পয়েন্টে হিট করেছিল, তারপর কিন্তু নিফটিতে একটা ফল এসেছিলো, সে প্রায় আবার 8,000-এর কাছাকাছি ফিরে এসেছে। এবং যেই 8,000-এর কাছাকাছি ফিরে এসেছে, আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে এই 8,000-এর কাছে কিন্তু নিফটি বাউন্স ব্যাক করেছিল 2017 সালে। ঠিক এখানে আমরা দেখব যে 2020 সালে যখন নিফটি 8,000-এর কাছাকাছি ফিরে এলো, তারপরে কিন্তু ইনভেস্টররা এখানে ইনভেস্ট করার ফলে নিফটি হাই বানালো কত? 8,000 থেকে 18,000। এই 8,000 থেকে 18,000 এই নিফটি হাই বানাতে সময় কত নিয়েছে? 20 থেকে আমরা 22-এর মাঝামাঝি সময়, অর্থাৎ 2 বছরের মধ্যে নিফটি 8,000 থেকে 18,000-এ পৌঁছেছে। অর্থাৎ প্রায় 2.5 গুণ এখানে তার রিটার্ন জেনারেট করেছে নিফটি। তারপরে আবার দেখেছি 18,000 থেকে কারেকশান হয়ে প্রায় 16,000-এর কাছাকাছি নিফটি এসেছে। তারপরে আবার ইনভেস্টররা ইনভেস্ট করেছে, এবং 16,000 থেকে 26,000-এর একটা লং রান, প্রায় 10,000 পয়েন্টের লং রান নিফটি কিন্তু শো করেছে। আবার দেখতে পাচ্ছি 26,000 থেকে সে 22,000-এর কাছে সাপোর্ট নিয়েছে। তাহলে আমরা বন্ধুরা এই নিফটির এই যে হিস্টোরিক্যাল ডাটা বা হিস্টোরিক্যাল চার্ট থেকে আমরা এটাই বুঝতে পারছি যে নিফটি ওভার দ্য পিরিয়ড তার পুল ব্যাক আসে, কারেকশান আসে, এবং তারপর সে আবার একটি লম্বা দৌড় শুরু করে। তাই লং টার্মের জন্য নিফটি কখনোই কিন্তু নেগেটিভ রিটার্ন শো করে না। তাই বন্ধুরা, আমরা ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেব, আমরা আলোচনাতে আরও একটু ভেতরে প্রবেশ করলে বুঝতে পারবো।
আমি প্রথমেই যেটি বলেছি যে ওয়ারেন বাফেট, যাকে এই স্টক মার্কেটের জগতে গুরুদেব হিসেবে মানা হয়, তো তার যে বিখ্যাত উক্তিটি ছিল, তিনি কি বলেছিলেন, উই সিম্পলি অ্যাটেম্প্ট টু বি ফিয়ারফুল, অর্থাৎ আমরা ভীত হব, সন্ত্রস্ত হব কখন না, হোয়েন আদার্স আর গ্রিডি, যখন অন্যরা হবে লোভী তখন আমরা কিন্তু ভয় পাব, ভীত হব, সন্ত্রস্ত হব। অ্যান্ড টু বি গ্রিডি, কিন্তু আমরা লোভী হব কখন না, অনলি হোয়েন আদার্স আর ফিয়ারফুল, যখন অন্যেরা ভীত হবে। অর্থাৎ এটি খুব ইন্টারেস্টিং একটি তার বক্তব্য, যে যখন অন্যরা লোভী হবে তখন আমরা ভয় পাব, যখন অন্যরা ভয় পাবে তখন আমরা লোভী হব। অর্থাৎ আমরা কখন ভয় পাবো না, যখন অন্যরা লোভী হবে, অর্থাৎ যখন মার্কেট যখন হাইয়ে থাকবে, টপে থাকবে, তখন অন্যরা লোভ করে বেশি ইনভেস্ট করবে, তবেই তো মার্কেট ওপরে যাবে। কিন্তু তখন আমরা ভয় পাবো কেন না, মার্কেট যে কোনো মুহূর্তে কারেক্টেড হতে পারে। ঠিক তাই যখন বলছে হোয়েন আদার্স আর ফিয়ারফুল, যখন অন্যেরা ভয় পাবে তখন তুমি গ্রিডি হবো, অর্থাৎ যখন অন্যরা ভয় পেয়ে কী করবে, শেয়ার বেচে দেবে, অর্থাৎ মার্কেট তখন কি হবে, যখন মার্কেটে যখন সবাই যখন বিক্রি করতে থাকবে তখন মার্কেট স্বাভাবিকভাবে একটা ফল আসবে, কারেকশন আসবে, তখন আমরা গ্রিডি হব, অর্থাৎ তখন আমরা স্টককে অ্যাকুমুলেট করব, বাই করব। আমরা এই ক্ষেত্রে যদি নিফটির এবারে আমরা চারটিকে দেখে থাকি, এখানে আমরা কোন কোন সময় আমরা গ্রিডি হব আর কোন কোন সময় আমরা ফেয়ারফুল হব। এই যে আমরা দেখতে পাচ্ছি যে হাইগুলি বানিয়েছে, এই সময় থেকে নিফটি, যে আমরা টপে 26,000-এর কাছে দেখেছিলাম, সেখান থেকে নিফটি ফল করেছিল, তারপরে আবার যেই ফল করেছে একটু বাইং এসেছে, আবার ফল করেছে, আবার বাইং এসেছে, টপ বানিয়েছে, আবার ফল করেছে। এইখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি অতীতকালে 22,800 এই লেভেলটিতে বারবার সাপোর্ট নিয়েছে, অর্থাৎ এই নিফটি আবার 22,800-এর কাছে ফিরে আসছে, অর্থাৎ এইখানে আমরা অল্প পরিমাণে কিছু ভালো ভালো স্টক অ্যাকুমুলেট করব কিছুটা। অর্থাৎ আমি যদি ধরি আমার ক্যাপিটাল 1 লক্ষ টাকা আছে, আমি হয়তো তার 20% এখানে 22,800 এই লেভেলের কাছে আসলে আমি 20% ক্যাপিটাল ইউজ করে কিছু ভালো স্টক পিক করব। তারপর আমি আবার ওয়েট করব, যদি আবার কারেকশান আসে, আমাদের কাছে সাপোর্ট কোথায় আছে 22,300, এই লেভেলে আমি আরও 20,000 টাকা ইনভেস্ট করলাম, তাহলে আমার টোটাল ইনভেস্ট কত হলো 20, 40, আমার হাতে এখনও 60,000 টাকা আছে। তারপরে নিফটি যদি আরও কারেকশান হয় এই 22,000-এর কাছে, তখন আমি আরও 20,000 টাকা ইনভেস্ট করলাম, তাহলে আমার হলো 60,000 টাকা। নিফটি যদি আরও নিচে আসে 21,600, এই পজিশানে নিফটির একটা স্ট্রং সাপোর্ট আছে, তাহলে এখানে আমি আরও 20,000 টাকা ইনভেস্ট করব, তাহলে আমার টোটাল ইনভেস্ট কত হলো এই চারটে লেভেলে 20 করে 80,000 টাকা। তাহলে আমি একেবারে কখনোই কিন্তু 1 লক্ষ টাকা ইনভেস্ট করব না। ধরুন এই যে 22,300 এই জোনটি, এখানে নিফটি আসলো, আমি 50 বা 1 লাখ যে আমার ক্যাপিটালটা আছে পুরোটাই আমি ইনভেস্ট করে দিলাম, সেটা বোকামি হবে। কেন, আমি সবসময় আমার হাতের লিকুইড মানি 1 লক্ষে কখনোই ইনভেস্ট করব না, অর্থাৎ মার্কেট যেভাবে কারেকশান দেখাবে আমি ঠিক সেইভাবে আমি আনুপাতিক হারে আমার ইনভেস্ট করে যাব। এবারে আমরা যদি নিফটির আমরা অপশান চার্ট দেখি, যে অপশান চার্টে আমরা দেখতে পাচ্ছি যে নিফটির কোথায় স্ট্রং সাপোর্ট জোন আছে। বন্ধুরা, এক্ষেত্রে আমি জুন 26-এর এক্সপায়ারি নিয়েছি, অর্থাৎ এখন এপ্রিল, মে, জুন, আগামী জুন মাস অবধি ইনভেস্টাররা কী পার্সপেক্টিভ রেখেছে সেটা আমরা এই অপশান চেন থেকেই বুঝতে পারবো। 22,000, এই 22,000 আমরা যে স্ট্রাইক প্রাইস দেখতে পাচ্ছি 22,000, এখানে কিন্তু নিফটির একটি স্ট্রং সাপোর্ট জোন আছে। এখানে আমরা দেখছি যে পুট বায়াররা প্রায় ওয়াই ইন লাখ, এখানে দেখতে পাচ্ছি কত 14, সেখানে কল সেলাররা কোথায় আছে না প্রায় 4 লাখে আছে, অর্থাৎ 4 আর 14, অর্থাৎ 3 গুণেরও বেশি সাপোর্ট এখানে রয়েছে 22,000-এ। তাহলে নিফটির 22,000 কিন্তু অপশান চার্ট অনুযায়ী একটা স্ট্রং সাপোর্ট জোন। আমরা এর আগেও দেখেছি যে এই যে চার্টটি আমরা একটু আগে দেখলাম, সেখানেও কিন্তু নিফটির 22,000-এ একটি ভালো সাপোর্ট জোন আছে, অর্থাৎ এই 22,000-এ আসলে কিন্তু আমরা নিফটিকে একটা বাউন্স ব্যাক দেখতে পাবো। তাই বন্ধুরা, আমরা এইভাবেই কিন্তু সময়ে সাপোর্ট জোন ওয়াইজ আমাদের স্টকগুলিকে আমরা অ্যাকুমুলেট করব, এবং কোন কোন স্টকে আমরা অ্যাকুমুলেট করব সেই সংক্রান্ত ভিডিও আমি আমার চ্যানেলে নিয়মিত দিয়ে যাচ্ছি। তাই এই ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি সাপোর্টেড স্টকগুলিতে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ মতো অল্প করে অ্যাকুমুলেট করতে পারেন। তো আমার এই আলোচনাটিকে বন্ধুরা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।